এবারের ইলেকশনটা বাংলাদেশের বেস্ট ইলেকশন হবে এবং আমাদের এইবারের ইলেকশনটা আমরা ফেব্রুয়ারির মধ্যেই করব, ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই করব। আপনি যদি গ্রামে গঞ্জে যান দেখবেন যে কেউ আওয়ামী লীগের কথা বলে না, ওইটা শেষ না। আপনি এত বড় খুন করলেন, এত বড় একটা ম্যাসাকার করলেন, বলে তো আপনার মধ্যে তো কোনো অনুশোচনা বোধ নাই। শুধু দর্শক মণ্ডলী, আমরা আজ উপস্থিত হয়েছি সারা বাংলা .net-এর পক্ষ থেকে। আমি গোলাম সামদানি, হেড অফ নিউজ সারা বাংলা .net। আমরা আজকে কথা বলবো মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাহেবের সাথে। উনি একজন শুধু প্রেস সচিব না, উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক এবং ওনার তার চেয়ে আরও একটা বড় পরিচয় হলো জুলাই আন্দোলনের সময় ওনার যে ভূমিকা ছিল, বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের সময় যে গণহত্যা, যে খুনি হাসিনা সরকার যে ছাত্রদের উপর নির্মমতা চালিয়েছে, সেই নির্মমতা একমাত্র আন্তর্জাতিক গণমাধ্যমের সবচেয়ে বেশি যে সাংবাদিকটি তুলে ধরেছেন বাংলাদেশ থেকে, তিনি হলেন তৎকালীন এএফপির ব্যুরো প্রধান শফিকুল আলম। শেখ হাসিনা যখন পালিয়ে গেছে, এই যে ব্রেকিং নিউজটা সবার আগে শফিকুল আলম সাহেব, উনি এএফপিতে ছিলেন, তখন এএফপির ব্যুরো প্রধান ছিলেন, সেখানে সবার আগে সেই নিউজটা ব্রেকিং করছিলেন। আমরা এখন কথা বলবো জুলাই যোদ্ধা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাহেবের সাথে। ধন্যবাদ আপনাকে সারা বাংলাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপনাকে প্রথমে যে প্রশ্নটা করছি যে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা রেডিও টিভিতে ভাষণ দিয়ে বলে দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে। ইতিমধ্যে সে নির্বাচনের প্রস্তুতিও নির্বাচন কমিশন শুরু করছে এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সেখানে চিঠিও পাঠানো হয়েছে যাতে নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করে। তারপরও রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অনিশ্চয়তা বা তাদের মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব যে ফেব্রুয়ারিতে মনে হয় নির্বাচন হবে না। তা আসলে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা অনিশ্চয়তা বা অথবা ফেব্রুয়ারি হবে কি হবে, নির্বাচন হবে কি হবে না, একটা সংশয় কাজ করছে, এটা আসলে কেন? না, আসলে কি এইটার মূল কারণটা আমি বলবো যে এটা হিস্টোরিক্যাল কারণ আছে, ঐতিহাসিক। কারণ আপনি হাসিনার তো 16 বছরে কোনো ভালো ইলেকশন হয়নি, না হওয়ার কারণে 16 বছরের যে জেনারেল ইলেকশন 3টা হয়েছে, 3টাই রিগড ইলেকশন, মানে এটা কারচুপির ইলেকশন। আর বাকি ধরেন হাজার হাজার লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়েছে, ইউপি ইলেকশন হয়েছে, উপজেলা ইলেকশন হয়েছে, জেলা পরিষদের ইলেকশন হয়েছে, মেয়রের ইলেকশন হয়েছে, পৌরসভার মিউনিসিপ্যালিটির মেয়রের ইলেকশন হয়েছে, সিটি কর্পোরেশনের মেয়রের কোনো ইলেকশনই তো ঠিক মতো হয়নি। ফলে যেটা হয়েছে যে এর কারণে অনেকের ধারণা যে আগে তো ওই ইলেকশনগুলো ওনারা ভালো ভোট দিতে পারেননি, তার এই জন্য মানে সামনে আমরা যতই বলছি যে এইবারের ইলেকশনটা বাংলাদেশের বেস্ট ইলেকশন হবে এবং আমাদের এইবারের ইলেকশনটা আমরা ফেব্রুয়ারির মধ্যেই করব, ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই করব, তারপরেও মানুষের মধ্যে এই সংশয়টা আসলে কাটছে না। আমরা মনে করি যে এখন তো বর্ষাকাল চলছে, এই মনসুন শেষ হলে, এই বর্ষাকালটা শেষ হলে যখনই আমাদের বৃষ্টি কমে আসবে, তখন দেখবেন যে সব জায়গায় পাড়া মহল্লা গ্রামে গঞ্জে পোস্টারিং শুরু হয়ে যাবে। পোস্টারিং যখন দেখবে মানুষ, সিইং ইজ বিলিভিং, আপনি তখন দেখবেন যে মানুষের মধ্যে ইলেকশনের হাওয়া বওয়া শুরু হবে। আর ইলেকশনের হাওয়া বইতে শুরু করলেই দেখবেন যে এই সংশয়টা কেটে যাবে। এটা আমার মনে হয় আর দেড়টা মাস পরেই আপনি দেখতে শুরু করবেন। এই নির্বাচন রিলেটেড আরেকটা প্রশ্ন, যে ফ্যাসিস্ট সরকারের আমলে যে প্রশাসন ছিল তাদের বড় একটা অংশ এখনও রয়ে গেছে। ফলে এখনও অনেক প্রশাসন, পুলিশ প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন, তারা ওইভাবে বলা হচ্ছে যে ঠিক আগে মানে ওইভাবে আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে না। তো নির্বাচনের সময় আপনার বলছেন এইবারে নির্বাচনটা হবে বা আগামী নির্বাচনটা হবে সবচেয়ে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ, মানুষ ভোট দিতে পারবে। এখন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হলে তো আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় রোল প্লে করতে হবে। তো আপনি কি মনে করেন যে এই আইন শৃঙ্খলা বাহিনীর এখন বর্তমান যে এখনও তাদের মনোবল আগের মতো হয় নাই, সে অবস্থা তারা কতটা একটা সুষ্ঠু, গভর্নমেন্টের আন্তরিকতা আছে কিন্তু মাঠে তো কাজটা করবে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের পক্ষে আসলে কতটা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দায়িত্ব পালন করা সম্ভব? করে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আর মাঠ প্রশাসন। আমরা যে কাজগুলো নিচ্ছি আমরা খুব এই ব্যাপারে সিরিয়াস। সেটা হচ্ছে ইলেকশনের ডিউটি যারা করবেন সেগুলো আমরা খুব ইন্টেন্সিভলি আমরা এক্সামিন করছি যে কাকে দিব, তারা কি আগের ইলেকশনে ডিউটিতে ছিলেন কিনা বা লিডিং কোনো রোলে ছিলেন কিনা, সেই বিষয়গুলো কিন্তু আমাদের ওয়াকিবহাল আছে। আমরা দেখব যে
যেমন 2018 সালে বা 2024 সালে বা 2014 সালে তার পোস্টিংটা কোথায় ছিল, কী ধরনের ইলেকশন ডিউটি উনি করেছেন, সেটা একটা মাঠ প্রশাসনে একটা টিওনো বলেন, ইওনো বলেন, বা আপনি একজন ইয়েকে বলেন কি ডিসি এডিসি বলেন, একটা মানে জেলা প্রশাসক বলেন, বা কিছু ক্ষেত্রে আপনি যদি এটা পুলিশের ক্ষেত্রে এসপি বলেন, অ্যাডিশনাল এসপি বা অ্যাসিস্ট্যান্ট এসপি, বা এদিক দিয়ে থানার দারোগা বা থানার ওসি বলেন, এই পুরো জিনিসগুলো আমাদের কিন্তু একদম যে ডেটাগুলো নাই, বা আমাদের যে হিস্ট্রিগুলো যে নাই, যে কে কোথায় ছিলেন, রেকর্ডগুলো আছে। এই রেকর্ডগুলো দেখে আমাদের চেষ্টা থাকবে যে যারা ক্লিন ছিলেন তাদেরকেই এখানে ডিপ্লয় করা। আমরা আশা করছি যে ইলেকশনটা ভালো। প্লাস হচ্ছে যে আমরা তো ধরছি যে 8 লক্ষর মতো পুলিশ, আনসার, বিজিবি, তারপরে কোস্টগার্ড, আরও অনেকে থাকবেন। আর এদিক দিয়ে আরও আমরা 1 লক্ষের মতো আমরা মিলিটারি রাখবো, যে তারাও ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন। তো আমরা মনে করছি যে এই পুরো জিনিসটা এমনভাবে করা যাবে যে 9 লক্ষ যদি আমরা 47,000 ইলেকশন সেন্টারকে যদি ভোটিং সেন্টারকে তারা যদি ঠিকমতো সিকিউরিটি এনশিওর করতে পারেন, এবং আমাদের জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে ইলেকশনে নেমে যায়, খুবই সুন্দর ইলেকশন হবে। আমরা এটা নিয়ে মোটেও অডিট না। জুলাই গণ অভ্যুত্থানের সময় বা জুলাই বিপ্লবের সময় যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার 14 দল ছাড়া সমস্ত রাজনৈতিক দল, সাধারণ জনগণ, পেশাজীবী, কৃষক, শ্রমিক, ছাত্র সবাই এই সরকারকে পতনের জন্য আন্দোলন করছে এবং সেই আন্দোলন এটা সফল হয়েছে। এখন আমরা দেখছি নির্বাচন নিয়ে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, ডিসেম্বর হবে না, এপ্রিল হবে, এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতবিরোধ আছে। তা সবচেয়ে বড় হলো আমরা জানি জুলাই আন্দোলনের অন্যতম বড় স্টেক হোল্ডার হলো এনসিপি বা ছাত্ররা। তো তারা এখন নির্বাচনটা পিছানোর দাবি করছে। এখন সেই ক্ষেত্রে যদি কিছু রাজনৈতিক দল পিছানোর দাবি করছে, আবার অনেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার সরকার সব রাজনৈতিক দলগুলো যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এক্ষেত্রে সরকারের কাছে মানে সরকার তো সমস্ত পলিটিক্যাল পার্টির সাথে তো কয়েক দফা, অনেকগুলো দফাই আলোচনা হয়েছে। নির্বাচন একটা বড় ইস্যু ছিল এই আলোচনাগুলো। তো আমরা তো তাদের সাথে কথা বলেই এই ডেটটা এসছি। তা আমরা এখন পর্যন্ত দেখেন অনেকে অনেক কথা বলছেন, ঠিক, কেউ কিন্তু সরাসরি রিজেক্ট করছেন না ইলেকশনটিকে। জি, ঠিক না, ইলেকশনে আমরা মনে করি যে পার্টিগুলো তাদের অনেক কিছু ইস্যুকে সামনে রেখেই, নির্বাচনকে সামনে রেখে অনেক ধরনের কথা চালাচালি করছেন। এটা পার্টি তো তাদের পলিটিক্স করবেনই, সেটাই তাদের নিয়ম। বাট ঠিকই তারা আমার মনে হয় যে ফেব্রুয়ারি ইলেকশন টেক পার্ট করবেন। কেননা আমরা আশা করছি এই বছরের মতো ইলেকশন এত উৎসব মুখর, এত পিসফুল, এত ফ্রি অ্যান্ড ফেয়ার আমরা অনেক বছর বাংলাদেশের ইতিহাসে আমরা দেখি নাই। এরকম একটা সুন্দর ইলেকশন হবে, সবাই টেক পার্ট করবে আশা করছি আমরা। তো এখানে আরেকটা প্রশ্ন করি যে বিগত সরকারের 3টা সংসদ নির্বাচনই ছিল অনেকটা অবৈধ রাতের ভোটের, একটা হলো ডামি নির্বাচন, আর একটা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন। এইবারের যে নির্বাচনটা হচ্ছে সেখানে সব রাজনৈতিক দলগুলো, যেহেতু আপনি বলছেন যে তারা সরকারের প্রতি আস্থা আছে, কোনো রাজনৈতিক দল নির্বাচনটাকে করে নাই, রিজেক্ট করে নাই। সেই ক্ষেত্রে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ আছে, এখানে কি ওনাদের অধীনে নির্বাচন হবে, নাকি উপদেষ্টা পরিষদে কিছু রদবদল হতে পারে নির্বাচনকালে আগ মুহূর্তে? এ বিষয়ে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। আমাদের এই গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন হবে, ইন্টারিম গভর্নমেন্টই ইলেকশনটা অর্গানাইজ করবেন। ইলেকশন কমিশন অবশ্যই তার তো কাজ ইলেকশনটা করা, তারা করবেন। বাট ওভারঅল সুপারভিশন এগুলো তো ইলেকশন এই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারেই হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানি যে ইতিমধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকার কাছে একটা গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রতিবাদও পাঠাইছে। আমরা বিবিসি সব বিভিন্ন গণমাধ্যমে জানতে পারছি যে ভারতের দিল্লি এবং কলকাতাতে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ যে রাজনৈতিক দল, তারা অফিস খুলে সেখান থেকে বাংলাদেশে নানান ধরনের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। তো এই বিষয়গুলো যদি নির্বাচনকালীন সময়ে এটা আরও বেশি করে, সেক্ষেত্রে গভর্নমেন্ট এগুলো মোকাবেলা করার জন্য গভর্নমেন্টের প্রস্তুতি কীরকম? আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। আমরা প্রত্যেকটা বিষয় আমরা খুব ইন্টেন্সিভলি মনিটর করছি। আমার প্রথম কথা হচ্ছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার যে নেত্রী খুনি, মানে উচার অফ বেঙ্গল শেখ হাসিনা, তাদেরকে আসলে বাংলাদেশের মানুষ রিজেক্ট করেছে।
হ্যাঁ, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। বাংলাদেশের মানুষ, আপনি যদি গ্রামে গঞ্জে যান, দেখবেন যে কেউ আওয়ামী লীগের কথা বলে না, ওইটা শেষ। না, আপনি এত বড় খুন করলেন, এত বড় একটা ম্যাসাকার করলেন, বলে তো আপনার মধ্যে তো কোনো অনুশোচনা বোধ নাই। হ্যাঁ, বাংলাদেশের মানুষ কোনো ধরনের কোনো খুনিকে প্রশ্রয় দেয় না। হ্যাঁ, এটা এই গত 1 বছর আরও আমরা দেখলাম। তো তাদের বিষয়ে আমরা যেরকম ওয়াকিবহাল আছি, আমাদের জনগণ ওয়াকিবহাল আছে, এবং আমরা সবাই মিলেই মনিটরিং করছি। আমরা নিশ্চিত যে তারা অবশ্যই, আমরা যেটা বুঝছি যে তারা প্রচুর টাকা পয়সা খরচ করছেন, এবং তারা, আমরা যে রিপোর্টগুলো দেখছি বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় থেকে তারা এক ধরনের বাংলাদেশে ইনস্টেবিলিটি ক্রিয়েট করার চেষ্টা করছেন। আমরা আমাদের মতো আমরা পুরো সজাগ আছি এবং আমরা মনিটরিং করছি এই পুরো বিষয়। আরেকটা বিষয় আমরা জানি, নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে এবং ছাত্রলীগ যুবলীগ সহ ওদের কার্যক্রম নিষিদ্ধ আছে। ফলে এখন অনেকে মনে করছে আগামী নির্বাচনে কিছু আওয়ামী লীগ হয়তো স্বতন্ত্র পদে অথবা নির্বাচন করতে পারে, বা বিভিন্ন ব্যানারে নির্বাচন করতে পারে। আসলে তারা ফ্যাসিস্টেড, আওয়ামী লীগের লোক কিন্তু কোনো বিভিন্ন পরিচয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারে, অথবা যেহেতু দলটা এখনও নিষিদ্ধ হয় নাই, কেউ কেউ তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ারও দাবি করছে, তাদেরই কিছু বুদ্ধিজীবী। এই ক্ষেত্রে সরকারের পলিসিটা কি? আমরা যার বিরুদ্ধে আওয়ামী লীগের কে কার্যক্রম নিষিদ্ধ, অতএব আওয়ামী লীগের কেউ এই ইলেকশনে করতে পারবেন কিনা এই বিষয়ে আমার মনে হয় যে ইলেকশন কমিশন তো সরাসরি সুস্পষ্ট জানিয়েছেন, তারা এই বিষয়টা দেখবেন। আর আমরা দেখব যে কার কার বিরুদ্ধে কেস আছে কিনা। কারো বিরুদ্ধে যদি কেস থাকে এবং তিনি যদি আওয়ামী লীগ সদস্য হন, হ্যাঁ, অবশ্যই তার বিষয়ে তো আমরা, মানে মূল কথা হচ্ছে তার বিরুদ্ধে যদি এভিডেন্স থাকে, কোনো চার্জ থাকে, অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। যেটা হচ্ছে যে তারা যে ক্রেডিবিলিটি, যারা তাদের হয়ে কথা বলছেন, হ্যাঁ, বেশিরভাগই সফট আওয়ামী লীগ, আর এরা তারা তাদের যে মিনিমাম যে ক্রেডিবিলিটি আছে আমাদের সোসাইটিতে, সেটাও লুজ করছেন। জাতিসংঘ থেকে যে জুলাই গণহত্যার যে একটা রিপোর্ট প্রকাশ করছে, এটা আসলে খুব বিরল এবং একটা ডকুমেন্টারি একটা রিপোর্ট। সেই ক্ষেত্রে ইতিমধ্যে সরকার ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার কার্যক্রম শুরু হয়েছে, এবং আগামী সংসদ নির্বাচনের পর্যন্ত তো আপনাদের সরকার দায়িত্ব পালন করবে। তো এই সময়ের মধ্যে জুলাই গণহত্যার কী ধরনের, কতটুকু বিচারের কাজ অগ্রগতি হতে পারে, বা পরবর্তী সরকার যদি আসে, সেই সরকার যদি এই গণহত্যার বিচার কার্যক্রমটা যাতে বন্ধ না হয়, চালিয়ে নিতে পারে, সেই ক্ষেত্রে বর্তমান সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা, যাতে বিচারটা কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়? বিচারকে কোনোভাবে আমরা বাধাগ্রস্ত, কেউ যদি চিন্তা ভাবনা করেন, আমরা তাদের প্রতি, তাদের সবাই এগুলো বিষয়ে আমরা খুব সজাগ আছি। বিচার প্রক্রিয়াকে কেউ কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না। এখানে আমাদের জিরো টলারেন্স, কোনো ধরনের কোনো বিচার প্রক্রিয়া তার মতো চলবে, এবং খুব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে এই বিচার প্রক্রিয়া চলবে। এবং আমরা চাই যে জুলাইয়ের প্রত্যেকটা হত্যাকাণ্ড, জুলাইয়ের প্রত্যেকটা, ইভেন যিনি আহত হয়েছেন, প্রত্যেকটা যার ক্ষেত্রে কেস হয়েছে, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে যারা এর সাথে দায়ী তাদেরকে বিচারে আওতায় আনা। এটা আমরা কাজটা শুরু করছি, 1 বছরে এটা সম্ভব না শেষ করা। আমরা আরও 5 মাস আসি, 5 মাসেও হয়তো বা পুরোটা সম্ভব না, বাট মেজর কাজগুলো আমরা করে যাব। আমাদের পরবর্তীতে যে গভর্নমেন্টই আসেন, তারা এই কাজটা আরও এগিয়ে নেবেন। আরেকটা বিষয় যে বর্তমান একটা অংশ বারবার বলছে যে দেশে মব হচ্ছে, মব সৃষ্টি হচ্ছে। আসলে বাংলাদেশের মবের ইতিহাসটা আসলে কি, আর এখন কি আসলে মব হচ্ছে? এটা একটা খুব সুপরিকল্পিত অনেকের কনস্পাইরেসি, যে আমাদের এখানে যেগুলো লেজিটিমেট প্রোটেস্ট হয় সেগুলোকেও মব হিসাবে দেখানো। মানে আপনি যে প্রোটেস্ট করবেন, সেই প্রোটেস্ট করার রাইটটাও তারা দেখতে চায় না। বাংলাদেশের সোসাইটিতে মব ভায়োলেন্স সবসময় ছিল, এখন এই পোস্ট জুলাই হয়তো বা কিছু মাত্রায় বেড়েছে, কারণ আপনি জানেন পুলিশ অনেক দিন ডিউটিতে ছিল না, বিশেষ করে গত বছরের অগাস্টের 5 থেকে 8 তারিখের মধ্যে তো পুলিশই ছিল না, বা তারপরেও পুলিশ ডিউটিতে আসতে 12-13 তারিখে এসছে। তো তার মধ্যে বেশ কিছু ঘটনা ঘটছে। এরপরে যা মব ভায়োলেন্স হয়েছে আমরা অস্বীকার করছি না, কিন্তু সেটা তো আগে কি হয় নাই? শেখ হাসিনা লগিব উঠায় কি ডাকে নাই? উনি হাজার হাজার লোককে ডেকে তার বাহিনী মব ভায়োলেন্স করে, আমার সামনে, আমি নিজে ছিলাম সেই সময় পল্টনের ওইখানে, 2 জনকে পিটিয়ে মারলো। ওই দিন বোধহয় 6 জন না 7-8 জন মারা গিয়ে ইয়েতে মারা গেছে। এটা তো আমাদের চোখের সামনে আমরা দেখলাম। এবং তখন যারা আজকে মব ভায়োলেন্স নিয়ে অনেক বেশি
চিৎকার করছেন, তাদের একটা শব্দ শুনতে উচ্চারণ করতে শুনি নাই। এই মব ভায়োলেন্স তো বাংলাদেশে নতুন না, অনেক পুরনো জিনিস। আমরা যে কোনো মব ভায়োলেন্সকে আমরা কন্ডেম করি, নিন্দা জানাই, এবং সেই বিষয়ে আমরা পুলিশকে যথাযথ নির্দেশনা দেওয়া হচ্ছে যে এই ধরনের কোনো মব ভায়োলেন্স হলে এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যারা যারা এই কাজগুলো করেছেন তাদেরকে বিচারের আওতায় আনা। ধন্যবাদ।